স্পেশাল করেসপন্ডেন্সে আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ের সাথে স্বদেশীয় ভাবনায় মিশ্র প্রতিক্রিয়ায় তৈরি প্রতিবেদনে আমি রথীন সেনগুপ্ত। নমস্কার, আমি রথীন সেনগুপ্ত। স্পেশাল করেসপন্ডেন্সে আমার আজকের প্রতিবেদন ভারতীয় বিচার ব্যবস্থায় রাজনীতির প্রভাব। প্রথমেই বলে নিই, সংবাদ প্রতিবেদন লেখার দীর্ঘ অভিজ্ঞতার কারণে রাজনীতির অন্দর মহলে প্রবেশের যে সুযোগ আমি পেয়েছি তা থেকে একজন মানুষ হিসাবে নিজেকে আমরণ রাজনীতির বাইরে রাখব, এটাই ছিল আমার অভিপ্রায়। রাজনীতির বিতর্কিত অব্যবস্থা নিয়ে আমি অন্তত কোনোদিন কোনো কথা নিজের কোনো প্রতিবেদনে প্রয়োগ করব না, এটাও ছিল আমার দৃঢ় ইচ্ছা। কিন্তু বর্তমান ভারতীয় সমাজ ব্যবস্থায় বিচার বিভাগীয় নীতি যেভাবে নির্ধারিত হচ্ছে, তাতে করে ভবিষ্যতে বিচার বিভাগীয় ব্যবস্থার প্রতি মানুষের বিশ্বাস একেবারে তলানিতে এসে উপস্থিত হয়েছে। ভারতীয় বিচার বিভাগীয় এই অব্যবস্থার কারণটা যদিও আমাদের সকলেরই অল্প বিস্তর সঠিক অথবা অসঠিকভাবে জানা আছে। দিন প্রতিদিন বিচার ব্যবস্থার বহুবিধ ফয়সলা সুন্দর সমাজ ব্যবস্থার বিরুদ্ধে ও তথাপি দেশীয় স্বার্থের বিরুদ্ধে নির্ণায়ক রূপ নিয়ে থাকে। প্রশ্ন একটাই, এমনটা কেন হয় আর এর কারণই বা কী? আগেই বলেছি, আমার ইচ্ছে বা আমার অভিপ্রায় কোনোটাই ছিল না যে আবার আমি কোনো দিন এই কুরাজনীতির অন্দরমহল নিয়ে কোনো উৎসাহ দেখাবো। বিশেষ পরিস্থিতিতে আর চুপ থাকা গেল না বলেই এমন একটি বিতর্কিত প্রতিবেদন নিয়ে বিশ্লেষণ করতে বসলাম। আমি জানি বিষয়টা আমার জন্য একটু রিস্ক হয়ে গেল, তবুও দেশীয় স্বার্থের কথা মাথায় রেখে সহজ ও সত্য অনুমানটির বিশ্লেষণ করব আজ। আচ্ছা, কখনো কি বিশেষভাবে কাউকে বর্তমান বিচার ব্যবস্থার উপর আঙুল তুলতে কি দেখা গেছে? আমি অন্তত কখনো দেখিনি। তাই একেবারে চোখ বন্ধ করে চুপ করে সহ্য করাটাও অনৈতিক বলে মনে হওয়াতে আজ আমার এই বিতর্কিত প্রতিবেদন ভারতীয় বিচার ব্যবস্থাকে নিয়ে। দেশের সামান্য শিক্ষিত সচেতন মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে স্বীকার করে যে ভারতীয় আইন ব্যবস্থা রাজনীতির চক্রব্যূহে ফেঁসে আছে। এ ব্যাপারে প্রথমেই যে কথাটি বলার প্রয়োজন সেটি হলো বিচার ব্যবস্থায় সঠিক মানবিক সিদ্ধান্তের প্রয়োগ। মানবিক সিদ্ধান্ত প্রয়োগের ক্ষেত্রে আমাদের বিচার বিভাগীয় ব্যবস্থাতে অনেক অস্বচ্ছতা রয়েছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে পারে, বিচার ব্যবস্থাতে মানবিক সিদ্ধান্ত প্রয়োগের পদ্ধতিটি কতখানি যুক্তিযুক্ত। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বহু প্রচলিত এই শব্দ সম্বন্ধে আমরা সকলেই অবগত আছি। আমরা সকলেই বুঝি কালো ও সাদার ব্যবহারিক পার্থক্যটা ঠিক কোথায়। বহু বছর বিচার বিভাগীয় আঙিনায় বিচারণ করার পর বিচারপতি হওয়ার যোগ্যতা যারা পান, তারা কি সহজেই বুঝে উঠতে পারেন না যে কোনটি নৈতিক আর কোনটি অনৈতিক বিষয়? লিখিত নীতি নির্ধারণের বাইরে গিয়েও কি তাদের পক্ষে কোনো মানবিক সিদ্ধান্ত নেওয়া একেবারেই সম্ভব নয়? আর ধরে নেওয়া যাক যে সেটা যদি আমাদের রাষ্ট্রের ও সমাজের পক্ষে হয়। সহজ সত্য কথাটি কি জানেন যে আমরা আজ সম্পূর্ণভাবে প্রশাসনিক জটিলতার মধ্যে দিয়ে আমাদের বিচার বিভাগীয় ব্যবস্থাটিকে দিন প্রতিদিন আরও দুর্নীতিযুক্ত করে তুলেছি। ভারতীয় বিচার ব্যবস্থায় বহু নীতিকথা লিখিত আকারে অবস্থিত রয়েছে। বর্তমান দৃঢ়তার সাথে বলতে বাধ্য হচ্ছি যে বেশিরভাগ ক্ষেত্রেই আর্থিক অবস্থা যাদের দুর্বল তাদের উপর ছাড়া বাস্তবে সেই সব ন্যায় নীতির প্রয়োগ একেবারেই করা হয় না। বিষয়টি সম্বন্ধে আরও সহজ ও সত্যভাবে বোঝাতে গেলে বলতে হয় যে আমাদের প্রশাসনিক কিছু দুর্বল নীতির কারণে রাজনৈতিক শরণপ্রাপ্ত দাগী আসামিরা রক্ষা কবচ পেয়েই যায়। এই রক্ষা কবচ পাওয়ার ক্ষেত্রে
বিচার বিভাগীয় ব্যবস্থাতেও অনেক দুর্বলতার দিক রয়েছে। তাহলেও প্রশ্ন ওঠে, আমাদের বিচার বিভাগীয় ব্যবস্থার কি কোনো নৈতিক আধার একেবারেই নেই? অবশ্যই আছে। আসলে আমি আজকের বিষয়টিতে যেহেতু রাজনৈতিক প্রেক্ষাপট ও তার বিচার বিভাগীয় ব্যবস্থাটিকে নিয়ে বিশ্লেষণ করছি, সেই কারণে বিচার ব্যবস্থাকে নোংরা রাজনীতির প্রেক্ষাপট থেকে দূরে সরিয়ে রাখতে পারলাম না। তাই আপাত দৃষ্টিতে মনে হতে পারে আমি বোধহয় ন্যায় বিচার ব্যবস্থার নেগেটিভ বিষয়বস্তুগুলোই তুলে ধরতে চাইছি। সহজলভ্য রাজনীতির সংরক্ষণের কারণে আজকের ন্যায় ব্যবস্থা প্রতিদিন না চাইলেও বলি হচ্ছে। এখানেই প্রয়োজন প্রশাসনিক নীতির বাইরে এসে শক্ত হাতে প্রতিরোধ গড়ে তোলা। একটি সহজ উদাহরণ দিয়ে ব্যাপারটা বোঝায়। পরিবারের কোনো অব্যবস্থাকে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে আমরা কি কোনো লিখিত নীতি নিয়োগ প্রয়োগ করি? অবশ্যই করি না। অব্যবস্থাটির ধারণ দেখে প্রয়োজনে শক্ত হাতে তাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করি। এতে করে পরিবারটি পেয়ে যায় একটি সুস্থ পারিবারিক পরিবেশ, আর এতেই পুনরুদ্ধার করা যায় পরিবারের শান্তি। আদৌ কি এই ফর্মুলা ভারতীয় বিচার বিভাগীয় ব্যবস্থায় আশা করা সম্ভব? এখানে বলে রাখা ভালো, বহু ব্যবস্থার অন্তত একটি ব্যবস্থা এই ফর্মুলাতে ব্যবহার করলে আপামর দেশবাসী একটি সঠিক ও সুস্থ সমাজ ব্যবস্থা ফিরে পাবে। রাষ্ট্রপ্রেম ও সমাজপ্রেমের ভাবনা যতদিন না আমাদের বিচার বিভাগীয় ব্যবস্থায় আন্তরিকতার সাথে প্রয়োগ ঘটবে, ততদিন রাজনীতির মাধ্যমে বহু নিরপরাধ মানুষ ও বহু সংস্থা চোখের সামনে ধ্বংস হতে থাকবে, আর তা আমরা অবলোকন করেই যাব। রাজনীতির নোংরা অংশটিকে শক্ত হাতে দমন করার সদিচ্ছা সাধারণ মানুষদেরও থাকার প্রয়োজন। বিচার বিভাগীয় ব্যবস্থার উপর দায় চাপিয়ে আমরা এ থেকে মুক্ত হতে পারি না। বিচার বিভাগীয় ব্যবস্থাটি যে নোংরা রাজনীতির শিকার হচ্ছে, এই বিষয়টা শুধু যে আমি জানি বা আমি মানি তা নয়। এই বিষয়ে বহু উদাহরণ মজুদ আছে সুস্থ ও সাধারণ বহু মানুষের মস্তিষ্কে। বিচারপতিদের দ্বারা এমন বহু রায় ঘোষিত হয়েছে যেগুলো কিনা সমাজ ও রাষ্ট্রের পক্ষে অশুভ সংকেত বয়ে নিয়ে চলে। বিচার বিভাগের নীতি নির্ধারণ ছবিটা যে আসলে কোন পর্যায়ে এসে দাঁড়িয়েছে, তার জন্য অবশ্যই আমাদের পণ্ডিত হওয়ার কোনো প্রয়োজন নেই। বৈদ্যুতিক গণমাধ্যমের আস্ফালিত পরিসংখ্যানে বহুবার আমরা দেখেছি বহু ন্যায় বিচারের সত্যতা নিয়ে প্রশ্ন উঠলেও কিন্তু তার কোনো নৈতিক সমাধান আমরা পাইনি। ন্যায় বিচার আদালতের মাধ্যমে কিছু সময় জেলের মধ্যে কাটিয়ে আবার সগৌরবে ফিরে আসাটা যেন একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। এ ব্যাপারে রাজনৈতিক ব্যক্তিত্ব হলে তো কথাই নেই। সময় বিশেষে তাদের গৌরবগাথা ভাবনায় বীরের সম্মানের সাথে সমাজে আরও শক্তিশালী করে প্রতিষ্ঠা করা হয়। এখানেও আমাদের বিচার ব্যবস্থার ভূমিকা তথৈবচ। আদালত কখনোই চায় না তাদের দোষী ভাবতে, কারণ দোষী সাব্যস্ত করার ক্ষেত্রে পর্যাপ্ত এভিডেন্স নাকি তাদের কাছে জমাই পড়ে না। বারে সত্যি সেলুকাস, কি বিচিত্র এই দেশ আর এই দেশের ন্যায় ব্যবস্থা। অন্যদিকে আবার এমন বহু মামলার এভিডেন্স পেতে পেতে আবারও দু একটি যুগও পেরিয়ে যায়। এমনই শক্তিশালী আমাদের ন্যায় বিচার ব্যবস্থা। একে নিয়েও কিন্তু আমাদের মধ্যে গর্বের কোনো কার্পণ্যতা নেই। আমরা গর্বের সাথে ভাবি ও বলি, দেখো আমাদের গণতান্ত্রিক দেশের সংবিধান কতখানি শক্তিশালী ন্যায় বিচারের ক্ষেত্রে। পর্যাপ্ত এভিডেন্স না পেলে বিচারকদের কী বা করণীয় থাকে? আচ্ছা, বিচারকরা কি এতটুকুও বুঝতে পারে না যে তাদের কাছে যখন কোনো মামলা আসে সেই মামলার সঠিক গতি প্রকৃতি আসলে কি? আলবাত তারা বুঝতেই পারে মামলার মূল বিষয়বস্তুটি কি। এখানে আরও একটি প্রশ্ন জোরালো করতে হচ্ছে যে এভিডেন্স পাওয়ার ক্ষেত্রে
বিচারকদের ভূমিকাতে ক্ষমতা প্রয়োগের ব্যাপারটিতে আরও কঠোর হতে দেখা যায় না কেন? যে কটি মামলার ব্যাপারে বিচারকরা কঠিন সিদ্ধান্ত নিয়ে থাকে, আমি কিন্তু সেই সব মামলার ব্যাপারে কিছুই বলছি না। কোনো এক সময় এক বুদ্ধিজীবীকে আক্ষেপের সুরে আমি বলতে শুনেছি, 2-5 হাজার কোটি টাকা চুরি করার পর যদি আমাকে 10 বছরও জেলে রাখা হয়, তাতেও আমি হাসতে হাসতে জেল যেতে রাজি আছি। অর্থাৎ 10 বছর পর জেল থেকে ফিরে এসে সেই অর্থের মাধ্যমে আমি আমার কাঙ্ক্ষিত সাম্রাজ্য অনায়াসে গড়ে তুলতে পারব। প্রতিদিন দেশের বিভিন্ন জায়গায় এই ধরনের মামলা রুজু হয়ে থাকে, আবার প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্তে এই ধরনের মামলা থেকে বিবাদীরা সগৌরবে মুক্তি পেয়ে যায়। আমাদের উদার সাংবিধানিক নিয়মে উল্লেখ আছে যে বিবাদী অর্থাৎ অভিযুক্তকারী নিজেকে রক্ষা করার সমান বিচার বিভাগীয় সুযোগ পাবে। বড়ই ভালো একটি সাংবিধানিক সুব্যবস্থা, তাই না? এই সাংবিধানিক নিয়মটি শুধুমাত্র একটি সাধারণ দ্বিধাদ্বন্দ্বের মামলায় প্রয়োগ করলে কিন্তু কোনো অসুবিধা নেই। অন্যদিকে আবার সহজসূত্র একটি রাষ্ট্রবিরোধী সমাজবিরোধী মামলা, যেটি আম জনতার কাছে স্পষ্টতভাবে উপলব্ধ, সেই মামলাটি কেন এই সাংবিধানিক নীতি নিয়মের আওতায় আসবে, এটাই প্রশ্ন। এখানেই প্রধান ন্যায় বিচার আদালতের ভূমিকা মানবিকভাবে স্পষ্টত হওয়া দরকার, অন্তত রাষ্ট্রহিত ও সমাজহিতের কারণে। আমার এই প্রতিবেদনে বিচারপতিদের বিশেষ কিছু মামলায় মানবিক হওয়ার আবেদন বারবার আমি কেন করছি তা একটু খুলে বলছি। আমি জানি বিচারপতি দ্বারা সর্বোচ্চ কঠিন একটি মামলার শাস্তি হলো ফাঁসি। সেই ফাঁসি কার্যকরী করার আগে চূড়ান্ত পর্যায়ে সেটি রাষ্ট্রপতির কাছে গিয়ে পৌঁছায়। রাষ্ট্রপতি সেই ফাঁসির মামলাটি চাইলে কার্যকরী অথবা রোধ করতে পারে। রোধ করার ক্ষেত্রে রাষ্ট্রপতির ভূমিকা থাকে একমাত্র মানবিক দিক। শুধুমাত্র তার মানবিক আধারের উপর ভিত্তি করেই অভিযুক্ত ফাঁসির আসামিকে তিনি ফাঁসি থেকে মুক্ত করতে পারেন। এখানেও কিন্তু সেই মানবিক ব্যাপারটা স্পষ্টত হলো। সুতরাং শুধুমাত্র যথাযোগ্য এভিডেন্স না পাওয়াকে আধার মেনে দাগি সমস্ত মামলাগুলোকে খারিজ করে দেওয়া কোন সভ্য ব্যবস্থার অঙ্গ হতে পারে? আপনারাই ভাবুন। বিস্তারিত তথ্য ও পরিসংখ্যানের মধ্যে দিয়ে বিতর্কিত উদাহরণগুলো আপনাদের কাছে তুলে না ধরার কার্পণ্যতা কেন দেখালাম জানেন? আসলে সীমাহীন উদাহরণের সংখ্যাটি এত বিস্তর যে বহুদিনের দীর্ঘ প্রতিবেদনেও তা তুলে ধরা আমার পক্ষে সম্ভব নয়। আর সেই কারণেই স্পেসিফিক কিছু ঘটনাকে তুলে ধরে আমি এই প্রতিবেদনের লক্ষ্যমাত্রাকে দিকভ্রমিত করতে চাই না। এতে করে কারোর কাছে আমি ডান, বাম অথবা মধ্য কোনো একটি পন্থীর আওতায় চলে আসতেও পারি। তাই আজ এই পর্যন্ত। আগামী সপ্তাহে এমনই এক বিশ্লেষণভিত্তিক প্রতিবেদন নিয়ে হাজির হব আমি রথীন্দ্র নারায়ণ সেনগুপ্ত। নমস্কার।